This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH বিকেল ৫টা মানে ৫ কথা শুরু করছি আজকের ৫ কথা আপনাদের সঙ্গে আমি মঞ্জুরার ৫ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর শুরুতেই নজর সল্ট লেকে আন্দোলনকারীদের আন্দোলনের দিকে। দেখুন আজ আমরা দেখলাম নিয়োগের দাবিতে দফায় দফায় উত্তাল হলো রাজপথ। অবিলম্বে প্রাথমিকে ৫০,০০০ শূন্য পদে নিয়োগের দাবি। ২০২২-এর টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষা পরিষদ অভিযান ঘিরে তুলকালাম। করুণাময়ী থেকে মিছিল শুরু হতেই ধরপাকড়, চাকরি চেয়ে জুটল পুলিশের ধাক্কা। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তোলা হলো পুলিশের গাড়িতে। একেবারে রণক্ষেত্র পরিস্থিতি করুণাময়ী এবং করুণাময়ী কার্যত স্তব্ধ ছিল। একটা সময় আমরা দেখি যে তাদেরকে ছত্রভঙ্গ, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ, কিন্তু তারপর আবার তারা দলে দলে যোগ দেন এবং তাদের বক্তব্য ছিল পাড়ায় সমাধান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের সমাধান কবে হবে এবং যতক্ষণ পর্যন্ত না তারা চাকরি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এরপর আমরা দেখলাম যে প্রচুর পুলিশ তারা আসে করুণাময়ীতে এবং তারপর ছত্রভঙ্গ করার চেষ্টা হয় আন্দোলনকারীদের এবং তাদেরকে টেনে হিচড়ে একের পর এক বাসে তোলা হয় এবং তারপর তাদেরকে ছত্রভঙ্গ করে পুলিশ। তারপরেও আমরা দেখি করুণাময়ী কমপ্লেক্স, সেখানেও আন্দোলনকারীরা ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে এগোতে থাকেন এবং তাদের বক্তব্য ছিল যে তারা আবারও অবস্থান করবেন। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, আমরা যে ছবি আমরা দেখাচ্ছি বেশ কয়েক ঘন্টা ধরে এটাই ছিল আজকে সল্ট লেক করুণাময়ীর ছবি। আন্দোলনকারী যারা মূলত আন্দোলন করতে দীর্ঘক্ষণ ধরে তারা প্রথমে জানাচ্ছিল যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, কিন্তু দেখতে পাচ্ছ যে কিভাবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তোলা হচ্ছে গাড়িতে একের পর এক আন্দোলনকারী যারা এসেছিল তাদেরকে এখান থেকে তুলে ধরা হচ্ছে। তারা মূলত চাকরি প্রার্থী যারা রয়েছে এবং যারা চাকরি হারা তার প্রত্যেক কিন্তু একটা দাবি নিয়ে এসেছিল, তারা শান্তিপূর্ণভাবে আলোচনা করবে। আমি আরেকটা ছবি গৌরবকে বলবো দেখানোর জন্য যে গাড়ির মধ্যে ইতিমধ্যে এখানে গাড়ি রাখা হয়েছে এবং সেই গাড়িতে কিন্তু প্রত্যেককে তোলা হচ্ছে। অত্যাচার আমরা শান্তিপূর্ণভাবে মাতৃ মিছিল শুরু করেছিলাম। আজকের এই শান্তিপূর্ণ মিছিলে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে এসেছিলাম। আমাদের দাবি হচ্ছে আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছি ডিসেম্বর মাসে, কিন্তু এখন 2025 সাল চলতো, আমরা ইন্টারভিউ দিতে পারলাম না। আমাদের দুঃখের কথা আর কি বলবো। দিদি আপনি একটু আমাদের সহায় হন, আমাদের একটু ইন্টারভিউর ব্যবস্থা করে দিন। সরকার যেভাবে 50,000 শূন্য পদ দিয়ে ডিএ পয়না পুলিশ চালাচ্ছে, ভিডিও চাকরি পদ দিয়ে তোলে ডিএ পয়না প্রতিবন্ধী আমাকে জোর করে নিচ থেকে তুলেছে। আর কতদিন চোখের জল পড়বে? আমাদের বাবা মাকে খেতে না দিতে দেবে। আমার বাবা মা মরে গেছে, ওদেরও পারিবারিক অবস্থা খারাপ। কিচ্ছু করিনি, আমরা তো জানাতে এসেছিলাম আমাদের নিয়োগ চাই। এত বছর ধরে আমরা বঞ্চিত, 22 সালে টেট পাস করেছি আমরা, এত বছর ধরে আমরা বঞ্চিত আছি। আমরা তো জানাতে এসেছিলাম, আমাদের শুধু তুলে নিচ্ছে। তুমি এই ছবিটা দেখো, এই ছবিটাই পুরো কথা বলে দিচ্ছে কিভাবে চলছে এখানে। পুরো গোটা অংশ ধরে কিন্তু ধরপাকড় চলছে এবং তার মাঝে এই ছবিটা গৌরবকে দেখাতে বলবো ঠিক কিভাবে টানা হাসি চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে, সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ। মুখ্যমন্ত্রী আমাদের দিকে তাকান, আমরা কতদিন রাজপথে থাকবো? দয়া করে মুখ্যমন্ত্রী আপনার কাছে আমাদের আবেদন। আমরা কোনো ক্রিমিনাল নয় যে পুলিশ আমাদেরকে এভাবে ধরে নিয়ে যাবে। পুলিশ কোন আইনে আমাদেরকে ধরছে? সেটাই তো এই সরকারের লজ্জা হওয়া উচিত। যারা বাংলা শিক্ষিত যুব সমাজ আজকে তাদেরকে বাঁচতে বলা হচ্ছে, কিন্তু আজ আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। এই সমাজ আমাদের বেকারদের জন্য হানিকারক। এই সমাজকে একদিন 14 দলের আমরা উঠে নামাবো, ফেলবো। দাবি করছেন তাদেরকে রীতিমতো টানা হেঁচড়া করে চ্যাংদোলায় নিয়ে যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে আন্দোলনকারীরা তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা নিজেদের দাবি জানাবেনি এবং বছরের বছর প্রায় 3 বছর ধরে তারা বসে রয়েছেন এই দাবি নিয়ে। এই দাবি তারা চাকরি কবে পাবে এই দাবি নিয়ে তারা আজকে আন্দোলন করতে গিয়েছিল। বেলা 1টা থেকে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। শান্ত আমাদের প্রতিনিধি আপনাদের সেই ছবি দেখাচ্ছিলেন এবং আমাদের অপর সহকর্মী মধুকল্পিতাও ওই জায়গায় ছিলেন এবং তিনিও দেখাচ্ছিলেন যে 8 বছর ধরে অপেক্ষা করছেন টেট উত্তীর্ণরা এবং তারা চাকরি চান, সেই চাকরির দাবিতেই রাজপথে তাদের অবস্থান। এই মুহূর্তে আরো এক আন্দোলনকারীকে টেনে হিচড়ে কার্যত তোলা হচ্ছে, সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। আরো এক হাতে দেশের জাতীয় পতাকা, হাতে দেশ
3 বছর থেকে পড়ে আছি, কোনোটাই কোরবান নিচ্ছে না এই সরকার। আমাদের ঘরে মা বাবা একা থাকে, আমাদেরকে বাইরে থাকতে হয়, আমরা কি করবো এখন? একের পর এক আন্দোলনকারী, তাদেরকে এই মুহূর্তে বাসে করে আরো একটা ছবি, আন্দোলনকারীদের দৌড়টা দেখানোর চেষ্টা করছি। আরো একটা ছবি এই মুহূর্তে, আরো একটা ছবি। আন্দোলনকারীরা এই মুহূর্তে কার্যত দৌড়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের দাবি মানতে হবে। বাস আটকে দিল আন্দোলনকারীরা, বাস আটকালো, বাস আটকে দিয়েছে। আমাদের সবাইকে নিয়ে যান, আমাদের জোরদারকে নিয়ে যান, আমাদের সবাইকে নিয়ে যান, আমাদেরকে গুলি করে মেরে দেন, আমাদেরকে গুলি করে মেরে দেন, আমাদেরকে গুলি করে মেরে দেন, বেকারের বঞ্চনা শুনতে পাচ্ছি না, আমাদের উপর গুলি করুন, আমাদেরকে গুলি করুন, মেরে দেন। আমরা সহ্য করতে পারছি না বেকারের যন্ত্রণা, সহ্য করতে পারছি না। এই রাজপথে আমরা মরে যেতে চাই, আমরা আর বেকারের যন্ত্রণা সহ্য করতে পারছি না। গুলি করুন আমাদের উপরে, গুলি করুন, আমাদেরকে লাঠি দিয়ে মেরে ফেলুন, আমাদেরকে তো আঘাত করছে, আমাদেরকে মারুন, আমাদেরকে লাঠি দিয়ে। তন্ত্র কোথায়? সরকারকে আমরা ধিক্কার জানাই, মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই। এরকম মুখ্যমন্ত্রী আমরা চাই না। 5 বছর পরে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান আন্দোলন করতে চাইছিলাম, এই পুলিশ কোথায় থাকে? এই পুলিশ আমাদের উপর অত্যাচার করছে, নির্মম অত্যাচার। গুলি করে মেরে দিন আমাদের। আমরা তো আমাদের ন্যায্য অধিকার চাইতে এসেছি, এভাবে আর কতদিন চলবে? চাকরির দাবিতে আন্দোলন করছি আমরা, কোনো লাঠি কিচ্ছু না, আমরা নিঃস্বার্থভাবে আন্দোলন করছি, কিন্তু পুলিশ আমাদের আন্দোলন দিচ্ছে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা চাকরির দাবিতে আন্দোলন করছি, সেটাতেই পুলিশ আমাদের করতে দিচ্ছে না। দলদাস পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাহত করছে। দলদাস পুলিশ সংখ্যায় অনেক আছি, কত তুলতে পারে আমরা দেখবো, একের পর এক তুলে নিয়ে যাবে। পুলিশ আমাদেরকে বাসে তুলে মারধর করছে, আমাদের ছেলেদেরকে আহত করছে, পুলিশ লাঠিচার্জ করছে। যতই গ্রেফতার করা হোক, তারা তাদের দাবি থেকে সরবেন না, একচুলও নড়বেন না, সেটা কিন্তু কার্যত বলার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন। আমরা যাব না এখান থেকে, যতক্ষণ না নোটিশ পাচ্ছি আমরা এখান থেকে যাব না। নোটিশ যতক্ষণ না পাচ্ছি আমরা যাব না। সারা রাত থাকতে ওরা সারা থাকবো, তারপর দিন থাকতে ওরা থাকবো। যে ছবি আপনাদেরকে দেখালাম টেট উত্তীর্ণদের আন্দোলন, আর সেই আন্দোলন ঘিরে দফায় দফায় উত্তাল আজ সল্টলেক। করুণাময়ী অবরোধ তুলতে আন্দোলনরত চাকরি প্রার্থীদের রীতিমতো লাঠি উঁচিয়ে তাড়া করে আবাসনে ঢুকলো পুলিশ। যে কথা আপনাদেরকে জানাচ্ছিলাম যে করুণাময়ী কমপ্লেক্স, সেখানেও আন্দোলনকারীরা তারা ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে সেখানে ঢুকে পড়েন এবং সেখানে পুলিশ তারপর ঢোকে এবং পুলিশের ভূমিকায় অসন্তোষ আবাসনের বাসিন্দাদের। কমপ্লেক্স রয়েছে, সেই কমপ্লেক্সের ভেতরে বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু পুরো জায়গা, আমি ছবি দেখাবো, এইদিকে কিছু চাকরি প্রার্থীরা তারা কিন্তু রয়েছেন, পুলিশ কিন্তু পুরো এলাকা কার্যত ঘুরে দেখছেন কোথায়, কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু তাদের এবারে যে স্ট্র্যাটেজি সেটা অনেকটাই বদলে ফেলেছেন। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ছোট ছোট রাস্তা দিয়ে কিন্তু তারা যাতায়াত করছেন। সুতরাং সেক্ষেত্রে তাদেরকে ছত্রভঙ্গ করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশকে, কেননা বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন এপিসি ভবনের দিকে যাওয়ার জন্য। আমি দেখাচ্ছি, আন্দোলনকারীরা এইদিকে রয়েছেন, আন্দোলনকারীরা রয়েছেন, আর পুলিশ কিন্তু ঠিক এইখানে পেছনে রয়েছেন। পুলিশও ধীরে ধীরে আন্দোলনকারীদের দিকে যাচ্ছেন। শিক্ষকরা তো আমাদের কোনো অসুবিধা করছে না, ওরা প্রাথমিক শিক্ষক অফিসে ওরা আন্দোলন করছে, তাহলে ওখানে যে পুলিশরা ওখানে যে করুন, শিক্ষকরা আমাদের তো কোনো অসুবিধা করছে না, আমাদের ক্যাম্পাসে কেন পুলিশ ঢুকছে? পুলিশ কেন ঢুকছে? শিক্ষকরা তো রয়েছে, পুলিশ কেন আমাদের ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে? ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করা হচ্ছে, কেন করছে নষ্ট? পুলিশ নষ্ট করছে বলছেন? ওরা পুলিশ নষ্ট করছে না, ওরা দৌড়ে পালিয়েছে, তাহলে ওদের তো উচিত অফিসেই করা। যে ওরা অফিসের সামনে ঝামেলা করছে, ওই দিকে পুলিশ ওদের পিছনে আছে, ঠিক আছে। ওরা কি মাওবাদী? ওরা কি মাওবাদী না সন্ত্রাসবাদী? ওদের এরকম করে অ্যাটাক করা হচ্ছে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, আর পুলিশ আমাদের পেছনে করছে। অধিকারের লড়াই এসেছি আমরা, আমরা 2022 টেটটা শুধুমাত্র ভালোভাবে পাস করেছি। দেখুন ওইদিকে সরকারের কি অবস্থা, দলদাস পুলিশ কিভাবে আমাদেরকে পেটেছে। পুলিশ রয়েছে একদম, আমাদের ভ্যান আমাদের ছেলেকে নিয়ে চলে গেছে, বাড়ি ফিরে যাব না আমরা, 14 ঘন্টা নোটিফিকেশন দিচ্ছে আমাদের। অর্থাৎ জোড়া বিক্ষোভ, সেই জোড়া বিক্ষোভে দফায় দফায় উত্তাল সল্টলেক। অবিলম্বে চাকরির দাবিতে করুণাময়ী থেকে মিছিল টেট উত্তীর্ণদের ঠিক সে সময় কলেজে কলেজে অবিলম্বে ভর্তির দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ এসএফআই এর, ধরপাকড় পুলিশেরও সেখানে।
শুরু করার দাবি, গভর্নমেন্ট কলেজের দাবি এবং জয়েন্টের রেজাল্টের জন্য আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম। সেই ডেপুটেশন নেওয়ার তো হিম্মত এই চোর এদের এই শিক্ষামন্ত্রী নেই। পুলিশ দিয়ে এই তৃণমূলের জার্সি পরা এদের এই গুন্ডা দিয়ে আমাদেরকে আজকে গাড়িতে তোলা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। ছিল বিবেকানন্দের মূর্তি, রাতারাতি সেই জায়গাতেই বিরিয়ানির হাঁড়ি বসিয়ে রেস্তোরাঁ, তার উপরে হয়ে যাচ্ছে ক্লাবও। দীর্ঘ বিতর্কের পর মামলা করায় হাইকোর্টে। অবশেষে বর্ধমান তেলিপুকুর রোডে সেই বিতর্কিত 3তলা বিল্ডিং ভাঙল পুরসভা। ছবি দেখাচ্ছি আপনাদের। বিতর্ক এই বাড়িকে ঘিরেই, এই বিল্ডিংকে ঘিরে, যেখানে বিবেকানন্দের মূর্তি ছিল। রাতারাতি সেই জায়গাতেই বিরিয়ানির হাঁড়ি বসিয়ে রেস্তোরাঁ হয়। মনতোষ পোদ্দার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মনতোষ, আমরা দেখছি যে বাড়ি নিয়ে, যে বিল্ডিং নিয়ে বিতর্ক, সেই বাড়ি অবশেষ ভাঙা হলো। আজকে কি ছবি ধরা পড়েছিল? দেখো, অতিথি ক্লাবের জায়গা এবং ক্লাব ঘর ওখানে ছিল এবং ক্লাবের ঠিক সামনেই বিবেকানন্দের একটি মূর্তি ছিল এবং সেই মূর্তি রাতারাতি সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেখানে ঝাড় ছত্রকে 3তলা বিল্ডিং তৈরি করা হয় এবং বিল্ডিং এর ওপরে ক্লাব ঘর করা হয় এবং যেটা সম্পূর্ণ অবৈধ বলে বর্ধমান পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় এবং নোটিশ দেওয়ার পর ক্লাব কর্তৃপক্ষ তারা এই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে পর্যন্ত যান এবং সেখানেও হাইকোর্টে গিয়েও তারা সেই যে নোটিশ, সেই নোটিশে পুরসভা যে নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিল সেখানে গিয়ে তারা কেস হেরে যান এবং তারপরেই পুরসভা উদ্যোগী হয়ে এই বিল্ডিংটি আজ ভাঙা শুরু করে এবং যেটা স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে বিল্ডিংটি সম্পূর্ণ অবৈধভাবে তৈরি করা হয়েছিল এবং ক্লাবের যে জায়গা, যে রাস্তার পাশের যে জায়গা, সেটা দখল করে ক্লাব করা হয়েছিল এবং তারপর সেখানে সেই বিল্ডিং তৈরি করা হয়। গোটা ঘটনায় বর্ধমান পুরসভা উদ্যোগ হয়েছে এবং উদ্যোগী হয়ে কিন্তু আজ ওই বিল্ডিংটি ভাঙার কাজ শুরু হয়েছে। মঞ্জিকা, ধন্যবাদ। নেতাজি সংঘ ক্লাবটা আপনার একটা ব্যবসায়িক সংস্থার সঙ্গে চুক্তি করে সেখানে ইলিগাল কনস্ট্রাকশন করে দিয়ে ওদেরকে বারবার বলা হয়েছে, কাজ বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছে, কোনো কিছুই শোনেনি। তারপরে হাইকোর্টে গেছে, হাইকোর্ট থেকে স্টে নেবার চেষ্টা করেছে, সেটাও পারেনি। যার জন্যে ওদেরকে বারবার বলা হয়েছে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই ওরা ভাঙছে না। দেখে আমাদের বোর্ডের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে ওটা আজকে ভাঙা হবে। যেহেতু কোনো জমির কাগজ নেই, কনস্ট্রাকশনের কাগজ নেই এবং পরপর সমস্ত নোটিশকে পৌরসভার পক্ষ থেকে যা ইস্যু করা হয়েছিল সব অগ্রাহ্য করেছে ওরা। এরকম একটা পরিস্থিতিতে আমাদের কঠোর সিদ্ধান্ত গ্রহণ ছাড়া কোনো অন্য উপায় ছিল না। অ্যাকর্ডিংলি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওটা উইদিন এ ভেরি শর্ট টাইম আমরা ওটা ডিমলিশন করে দেব। দোষ প্রমাণে ব্যর্থ রাজ্য সরকার। হেস্টিংস থানার রুজু 3 মামলায় বেকসুর খালা সারদা কর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়। 2013-য় 3 জন আমানতকারীর অভিযোগের প্রেক্ষিতে হেস্টিংস থানায় মামলা রুজু হয়। 50 জন সাক্ষীর মধ্যে মাত্র 15 জনের সাক্ষ্য গ্রহণ। তাদের সাক্ষ্যে জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ প্রমাণ হয়নি বলে দুজনকেই বেকসুর খালাস করল ব্যাংশাল আদালত। সুদীপ্ত দেবযানীর বিরুদ্ধে প্রায় 250 মামলা রাজ্যে, তার মধ্যে 214টিতেই জামিন পেয়েছেন তারা। এদিকে 3 মামলায় বেকসুর খালাস হলেও অন্য মামলায় জেলেই থাকবেন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। পরের খবর, ফের টলিউডে কাস্টিং কাউচ খাস কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নামে কসবায় মডেলকে ধর্ষণের অভিযোগ। কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই মুহূর্তের খবর, ফের টলিউডে কাস্টিং কাউচ এবং যেটা জানা যাচ্ছে খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে কসবায় মডেলকে ধর্ষণের অভিযোগ। কসবা থানায় অভিযোগ দায়ের। ধর্ষণের অভিযোগ উঠেছে কসবায়। সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নামে কসবায় মডেলকে ধর্ষণের অভিযোগ। ফের টলিউডে কাস্টিং কাউচ খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ। সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুশোভন, কি খবর পাচ্ছি আমরা? দেখো, গতকাল রাত্রে কসবা থানায় একজন গিয়ে অভিযোগ করে তাকে যৌন হেনস্থা করা হয় এবং ইতিমধ্যেই পুলিশ পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে এবং পুলিশ সূত্রে খবর যে মূলত যে অভিযোগ হয়েছে সেই অভিযোগ 2023 সাল থেকে এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে কিন্তু দুজনের নামে অভিযোগ হয়েছে। একদিকে রাজশ্রী দে, অন্যদিকে রিকি।
ওরফে SS উদ্দিন। এই দুজনের ইতিমধ্যে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার নেপথ্যে কি রয়েছে, একদিকে যেমন অভিযোগকারিনী এবং যারা অভিযুক্ত দুপক্ষকে জিজ্ঞাসাবাদ করছে কসবা থানার তদন্ত আধিকারিক। ধন্যবাদ। আত্মঘাতী হয়েছেন সিঙ্গুরের নার্সিং পড়ুয়া, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তরুণী। ময়নাতদন্তের রিপোর্ট এমনই বলছে। তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি, দেহে শারীরিক নির্যাতনের কোনো চিহ্ন মেলেনি, উল্লেখ কল্যাণী এইমসের ময়নাতদন্তের রিপোর্টে। সিঙ্গুরের নার্সিংহোমে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুনে অভিযোগ করেন তরুণীর পরিবার। মৃতের পরিবারের দাবি মেনে কল্যাণী এইমসে ফরেন্সিকের 4 সিনিয়র ডাক্তার এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও হয়। আর সেই রিপোর্টেই জানা গেছে তরুণী আত্মঘাতী হয়েছেন। তরুণীর দেহ উদ্ধার হতেই তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পরের খবরে নজর রাখি, শহরে আবারও বেপরোয়া গতিতে বিপত্তি। দক্ষিণ কলকাতার বেহালার জেমস লং সরণিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। বেহালার দিক থেকে ঠাকুরপুকুর যাচ্ছিল 4 চাকার একটি লাল গাড়ি এবং তারপর কি হলো, সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কিভাবে এই দুর্ঘটনা সৌভিক? দেখো মঞ্জিরা, যেটা স্থানীয় মানুষজন জানাচ্ছে, ঠিক বিকেল 4টে নাগাদ একটি 4 চাকা লাল রঙের গাড়ি যেটা ঠাকুরপুকুর থেকে তারাতলার দিকে আসছিল, জেমস লং সরণি, বেহালা জেমস লং সরণি শিলপাড়ার উপরে হঠাৎই ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি পুরো রাস্তার মধ্যখানে উল্টে যায়। সমস্ত লোকজন ছুটে আসে, তখন সেই গাড়ির মধ্যে ড্রাইভার ছিল, ড্রাইভারকে কোনো রকমে বার করা হয়। তবে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ইতিমধ্যে চালক এবং গাড়িটিকে ধরে ফেলে এবং চালককে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তবে চালক মদ্যপ ছিল কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে। তবে যদি সেই সময় রাস্তায় আরো অন্যান্য লোকজন থাকতো তাহলে কিন্তু প্রাণহানিও ঘটতে পারতো। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। ইতিমধ্যে গাড়ির চালককে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং গাড়িটিকে আটক করা হয়েছে এবং গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে কিনা সেটাই খতিয়ে দেখছে। তবে গাড়ির স্পিড কিন্তু অনেকটাই বেশি ছিল। ধন্যবাদ সৌভিক। মুখ্যমন্ত্রীর পরিযায়ী ভাতা অর্থাৎ শ্রমশ্রী ঘোষণার পরই কেন্দ্রকে রিপোর্ট রাজ্যপালের। বাংলার পরিযায়ী শ্রমিকদের উপস্থিতি নিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে রিপোর্ট বোসের। এই রিপোর্টে কি কি উল্লেখ রয়েছে জানার চেষ্টা করবো। দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। দীক্ষা, দেখো মঞ্জিরা, দুটো খালি বিষয় বলবো। একটা, রাজ্যপাল সিবি আনন্দ বোস রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সেখানে তিনি কত পরিযায়ী শ্রমিক এ রাজ্যে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন তার পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন 2011 সেন্সাস অনুযায়ী বাংলার শ্রমিকরাই সব থেকে বেশি যারা বাইরে কাজ করেন। তার কারণ বাংলার গ্রামাঞ্চলের কাজের প্রচন্ড অভাব রয়েছে। শুধু তাই নয়, মজুরি সব থেকে কম। এবং পাশাপাশি তিনি 7টি রেকমেন্ডেশন অর্থাৎ পরামর্শ পাঠিয়েছেন কি করা যায়। তার মধ্যে একটা হচ্ছে মাইগ্রেন্টস ওয়ার্কার্সদের রেজিস্ট্রেশন পোর্টাল এবং কার্ড, যেটা অলরেডি রাজ্য সরকার বলছে পোর্টাল আছে। পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলেছেন, যে ডেস্টিনেশন স্টেটে এই পরিযায়ী শ্রমিকরা কাজে যাচ্ছেন তাদের সাথে সেই লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করা এবং 24/7 একটা হেল্পলাইন তৈরি করা যেখানে লিগাল এড পাবেন এই পরিযায়ী শ্রমিকরা। অর্থাৎ 7টি পরামর্শের পাশাপাশি কেন বাংলার শ্রমিকদেরকে বাইরে কাজে যেতে হচ্ছে সেটা কিন্তু রাজ্যপাল স্পষ্ট করে দিয়েছেন তার যে লেটার চিঠি সেখানে। ধন্যবাদ দীক্ষা। রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর। কাজ না পাওয়া পর্যন্ত মাসে 5,000 টাকা অনুদান ঘোষণা। কিন্তু মুখ্যমন্ত্রীর আশ্বাসে পেট ভরবে না, জানাচ্ছেন মালদার পরিযায়ী শ্রমিক আমির শেখ। আমিরকেই বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের অভিযোগ ওঠে। আদালতে মামলার পর দেশে ফিরতে পেরেছিলেন আমির। সেই পরিযায়ী শ্রমিকের দাবি, রাজ্যের দেওয়া 5,000 টাকায় সংসার চলবে না। 3 বেলা খাবার জোটাতে ভিন রাজ্যে তাদের যেতেই হবে। ভয় থাকলেও যেতে বাধ্য পরিযায়ী শ্রমিকরা। তৃণমূল নেতাদের ঘেরাটোপের মধ্যেই স্পষ্ট জানিয়ে দিল বাংলাদেশ থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিক। যে শ্রমিককে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার সব কৃতিত্বের দাবি করে তৃণমূল প্রকাশ্য সংবর্ধনা সভা করে। আর সেই সভাতে এসেই মঞ্চে দাঁড়িয়ে গলায় মালা পরে ওই পরিযায়ী শ্রমিক TV9 বাংলাকে জানালেন, উপায় নেই, সংসার চালাতেই ভিন রাজ্যে তারা যেতে বাধ্য হন। রাজ্যেই কর্মসংস্থানের দাবি পরিযায়ী শ্রমিকদের। সরকার বলছে 5,000 টাকা করে, তাতে কি চলবে নাকি চাকরির দরকার? চলবে না, চাকরি দরকার। চাকরি 5,000 টাকা সংসার চলে না? না, চলবে না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 5,000 টাকা। হবে না, সংসার চলবে না। 5,000 সংসার কিভাবে চলবে? মুখ্যমন্ত্রী যদি 5,000 টাকা করে দেয় তাও হবে না? হবে না। মানে কি চাইছেন তাহলে? আমি চাই একটা আমার ভালোর জন্য কোনো কাজ ধরো, চাই আমার সংসারও চলে, বাড়িরও হয়, এটা আমি চাইছি। বাধ্য হচ্ছে যেতে আমার।
মানে ওখানে তো অনেক রিস্কের কাজ করতে হয়, টাওয়ারে উঠেও কাজ করতে হয়। তাই হয়, বিল্ডিং এর উপরে। হ্যাঁ, সেটা তো রিস্কের কাজ। রিস্কের কাজ। ভয় আছে। ভয় আছে। তাও যেতে হচ্ছে। কাজ হারিয়ে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ভাতা চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মাসিক 5,000 টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে দুশ্চিন্তা গ্রাস করেছে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের। ঘাটালের অনেকেই ভিন রাজ্যে কাজ হারিয়ে বা বাংলাদেশি সন্দেহে ধরপাকড়ের আশঙ্কায় অনেকেই বাড়ি ফিরে এসেছেন। তারা এখন কাজের খোঁজে দিশেহারা। 5,000 টাকায় তো সংসার চালানো যাবে না বলছেন তারা। রাজ্যে কর্মসংস্থানের দাবি তুলেছেন পরিযায়ী শ্রমিকরা। আরো যদি একটু বেশি করে করতো খুবই ভালো হতো। কারিগরদের খুবই অবস্থা খারাপ। 5,000 টাকায় কি করে সংসার চলবে? এখন 500 টাকা করেও সংসার চালাতে পারা যাচ্ছিল না। তো এখানে তো কিছুই কাজ নাই। আমি এদের একটি ছোট চা দোকান করে বসে আছি, কি করব? কাজও সেরকম পাচ্ছি না, আর অন্য চাষবাসও আমরা করতে পারছি না। খবরে আপাতত শুনলাম, তো শোনার পরে এখন পাবো না পাবোনি তার কোনো তো এখন সুযোগ সুবিধা আছে কিনা, দিবে কিনা, এখন তো কোনো আপাতত নেই। ওয়েস্ট বেঙ্গলে তো কিছু নেই, তাই জন্যই আমাদেরকে বাইরে কাজে যেতে হচ্ছে। ঠিক আছে, যদি আমাদের এখানে কোনো একটা কর্মসংস্থান যদি হয় তাহলে খুবই আরও খুশি হতাম। 5,000 টাকায় চলবে না। 5,000 টাকায় একটা মানুষের কি হবে আজকাল যুগে? MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।